হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আইবি ব্লগস। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন বেরোইছি। ঈদের দিন বেরোয়া হয়নি ব্যস্ততার মাঝে থাকার কারণে, আর ঈদের দ্বিতীয় দিন যেহেতু বেরোইছি সেহেতু একটু ঘোরাঘুরি করব আর ঈদ আনন্দটা আপনাদের সাথে একটু শেয়ার করব। সেই সাথে আমি জানি আজকে ঢাকাকে নতুন ভাবে এক্সপিরিয়েন্স করব। সো লেটস এক্সপিরিয়েন্স দ্য নিউ ঢাকা। ঈদের সময় আমরা সবাই কিন্তু ঢাকাকে নতুন রূপে আবিষ্কার করতে সক্ষম হই, কারণ ঈদের সময় ঢাকাগামী যে মানুষগুলো থাকে তারা সবাই গ্রামমুখী হয়ে যায়, মানে পরিবার পরিজনের সাথে, বাবা মার সাথে গ্রামের বাড়ি ঠিক করার জন্য তবে গ্রামের দিকে চলে যায়। এই কারণে একটু ফাঁকা থাকে ঢাকা শহরটা। একটু ফাঁকা বলতে অনেক পরিমাণেই ফাঁকা থাকে, একটু ফাঁকা বললে ভুল হবে, ভালোই ফাঁকা থাকে। সো এই ফাঁকা ঢাকাটাকে এনজয় করার জন্যই মূলত আজকে বের হয়েছি। অ্যাকচুয়ালি ঢাকা কিন্তু এইভাবে আবিষ্কার করা হয় না কখনো, বিকজ দিনের বেলা ঢাকা শহরে আমি বেশি একটা বেরো হইতে চাই না, কারণ প্রচুর পরিমাণে জ্যাম থাকে, প্রচুর গাড়ি ঘোড়া থাকে, প্রচুর মানুষজন থাকে, খুব বিরক্ত লাগে। তো এই কারণে যেহেতু ঈদের সময় ঢাকাটা একটু ফাঁকা থাকে, সো চিন্তা করলাম যে ঈদের সময় ঢাকা শহরের মধ্যে একটু বের হই, একটু এনজয় করি। সো চিন্তা ভাবনা করতেছি যে এখন 300 ফিটের দিকে যাব, বাট সবচেয়ে বড় প্রতিবন্ধকতা এখন আমার কাছে হচ্ছে ফুয়েল। আমার বাইকে এক কাটা ফুয়েল দেখাইতেছে, যদিও বাইকে আমার ফুয়েল আছে কিন্তু এক কাটা দেখাইতেছে। তারপর আমি রিস্ক নিব না, ফুয়েলটা আমি নিয়ে নেবো। আর আমিও আমার ট্যাঙ্ক এমনিতেও খালি রাখতে পছন্দ করি না, ট্যাঙ্কটা ফুল রাখতে বেশি পছন্দ করি আমি, তাহলে মাইলেজটাও ভালো পাই প্লাস ওভারঅল গাড়ির পারফরমেন্সও ভালো পাই। তো যাবো হচ্ছে নীলক্ষেত পাম্পের দিকে তেল নেওয়ার জন্য। আর ফুয়েলের দাম কমার পরে আমি ফুয়েল নেই নাই, মানে ফুয়েলের তো 126 টাকা করেছিল, দেন 125 টাকা হয়েছে, তখন আমি নিয়েছিলাম 125 টাকা হয়েছিল মতো আমি নিয়েছিলাম। বাট এরপরে যখন আবার ফুয়েলের দাম দেখলাম কমছে, বাট আসলে কি কমছে নাকি সেটা আমি শিওর না, বাট অনেক জায়গায় অনেক নিউজ টিউজের মধ্যে দেখলাম যে ফুয়েলের দাম নাকি কমছে। তো পাম্পে গেলে বোঝা যাবে ফুয়েলের দাম কি আসলে কমছে কিনা। তো এই কারণে যাচ্ছি হচ্ছে নীলক্ষেত পাম্পে ফুয়েল নেওয়ার জন্য। ফুয়েলটা ওখান থেকে নিব, তারপরে 300 ফিটের জন্য বের হবো। আর এখন নতুন ঢাকা শহরটা দেখেন, একবার নিউ ঢাকা শহর এটা বলতে পারেন, কারণ ঈদের সময় ছাড়া এরকম ঢাকা শহর আপনি এক্সপিরিয়েন্স করতেই পারবেন না। একেবারে নতুন ঢাকা শহর। দেখছেন অবস্থা, রিক্সাওয়ালার বাম থেকে ডানে যেতেছে, হুন্ডা আলার পিছনে আছে, এত কোনো খবরই নেই। এই রোডটার ব্যাপারে একটু বলি, ঈদ ছাড়া এই রোডটাতে আমি যখনই আসি তখনই মানে আমি আসতে পারি না। আমার অনেক ভিডিওতে দেখছেন আমি এসে এই পর্যন্ত এসে তারপর ইউটার নিয়ে ঘুরে গেছি, এত জ্যাম থাকে এই রোডটা। তারা এখন দেখছেন পুরো ফাঁকা। অ্যাকচুয়ালি ঢাকা সিটিটা সবসময় এরকম থাকাই দরকার। এরকম যদি সবসময় থাকতো তাহলে খুব ভালো লাগতো, রাইড করে খুব মজা পাইতাম, পুরো ঢাকা সিটি ঘুরতে পারতাম সুন্দরভাবে। বাচ্চা কোলে নিয়ে কিভাবে চালাইতেছে রে ভাই, এগুলো আমার একেবারে অপছন্দ। যাক, নীলক্ষেত পাম্পে চলে আসছি, পাম্পে যাই। এই পাম্পটা বন্ধ থাকে অনেক সময়, দেখি এখন খোলা পাই কিনা। খোলা আছে নাকি বন্ধ, বুঝছেন অবস্থা। আমি জানতাম এটা বন্ধ, এই পাম্প বন্ধ থাকবে এটা আমি জানতাম। এখন চাইতে হবে শাহবাগ পাম্পে। শাহবাগ আছে, শাহবাগ পাম্পের দিকে চলে যাব। এখন আমি ওনাদের মুভমেন্ট দেখে বুঝতে পারছি যে ফুয়েলের জন্য অপেক্ষা করতেছে। সো শাহবাগের পাম্প থেকে তাহলে ফুয়েল নিয়ে দেন ওইখান থেকে আমি চলে যাবো ইসে দিয়ে 300 ফিটের দিকে। আমি জানতাম এই নীলক্ষেতের এই পাম্পটা ছুটির দিন হলে বন্ধ থাকে, মানে ঈদের সময় হলেও বন্ধ থাকে আর মাঝে মাঝে ছুটির দিনও বন্ধ থাকে। বাট এই পাম্পের ফুয়েলটা অনেক ভালো, প্যারানাই চিল। ঢাকা ইউনিভার্সিটি এরিয়া আছে, এই এরিয়াটা অনেক বেশি ভালো লাগে। মানে ঢাকা সিটির মধ্যে ছোট্ট একটা শান্তির জায়গা যদি বলেন, প্রশান্তির জায়গা যদি বলেন, তাহলে ঢাকা ইউনিভার্সিটি এরিয়াটা। পুরো দিকে চারোদিকে জামটাম সব লেগে থাকবে, আপনি ঢাকা ইউনিভার্সিটি এরিয়ার ভিতরে ঢুকবেন পুরো রিল্যাক্স হয়ে যাবে। মানে ঢাকা সিটির মাঝখানে একটা দ্বীপ বলা যেতে পারে, শান্তির দ্বীপ। এই পাম্পও বন্ধ, ঘটনা কি? এটার মধ্যে কি অকটেন আছে? গ্যাস আছে, অকটেন আছে, অকটেন। আমার ফুল করেন কত হয়েছে? 122 ফুল করেন, ফুল দামটা কমছে, ফুল করে আবার কমে বাইরে যায় ঠিক নাই। কত দিলেন? 500 দিয়েছেন। আমি ফুলের কথা বলছিলাম, সমস্যা নেই। আর 200 টাকা যেতে পারে হয়তো, থাক সমস্যা নেই। না লাগবে না, আল্লাহ বাঁচাইছে যে এখানে একটা ফুয়েলের পাম্প পাইছি 122 টাকা করে। নতুন ঢাকা এক্সপিরিয়েন্স করি। কিরে ভাই সামনে সিগন্যাল কেন? এটা তো আমি একটু আশা করি নাই। ঢাকা সিটিতে আজকে সিগন্যাল কেন থাকবে এটা তো মানতে পারতেছি না। না সিগন্যাল না, একটু ওই যে গাড়ি ক্রস করতেছে তো এই রোড, এই কারণে একটু জটলা বাইধা, সেটা সিগন্যাল বলা ভুল হবে। টকটেনের দামটা 122 টাকা করছে না, ব্যাপারটা অনেক ভালো লাগছে। 122 টাকা, 120 টাকা করলে সেটা ভালো হইতো, পুরো লেভেলে থাকতো। আর সবচেয়ে ভালো হইতো 100 করলে। ও কারওয়ান বাজারও তো পুরো ফাঁকা, সেই তো মাথা নষ্ট ব্যাপার তো। বা 300 ফিটের মানুষ পাবো আমি আশা করতেছি, মানে সবাই ঘুরতে ঘুরতে যায় তো, প্লেসটা সুন্দর তো, আশা করতেছি পাবো। আর
যদি দিন থাকতে থাকতে মানে আলো থাকতে থাকতে 300 ফিট পৌঁছাইতে পারি তাহলে ঠিক আছে, বাট যদি অন্ধকার হয়ে যায় তখন তো পেইন লাগবে ব্যাপারটা। ইয়েস, কারওয়ান বাজারও ফাঁকা, ইয়েস ফাঁকা, কারওয়ান বাজার ফাঁকা। আসলে নতুন ঢাকা এক্সপিরিয়েন্স করতেছে। সো যাদের যাদের বাইক আছে এইটা মিস করেন না, মানে নতুন ঢাকা এক্সপিরিয়েন্স করাটা মিস করেন না, তাড়াতাড়ি চলে আসেন, বাইক নিয়ে বের হন, ঢাকা সিটিতে ঘোরাঘুরি করেন। এই সুযোগ আর পাবেন না একেবারে আগামী রোজার ইচ্ছারা। ওরে দেখছো পাঠাও রাইডার, ওরে মানে ও অ্যাক্সিডেন্ট না করলে হয়, চাকা হলো চিকন, ব্রেকিং সিস্টেম ভালো না, ড্রাম ব্রেক পিছনেরটা। ঢাকা সিটির মধ্যে এমন টানতে ভাইরা আমি খুব আনন্দিত, খুব ভালো লাগতেছে, খুব এনজয় করতেছি। বাট প্রত্যেকটা ভেহিকেল খুব দ্রুত গতিতে টানতেছে, ডেঞ্জারাস প্লেস। সিগন্যাল টিগনাল নাই তো ঢাকা সিটিতে, সেই লেভেলের এনজয় করতেছে, সেই মারাত্মক। কিন্তু বেপরা গতিতে রাইড করতেছে, ড্রাইভ করতেছে, প্রত্যেকটা ভেহিকেলে চলতেছে বেপরা গতিতে। সিএনজি গুলা বিশেষ করে ভাই, ওরা লেন ক্রস করে না, ইন্ডিকেটর দেয় না, হুটহাট লেন ক্রস করে ফেলে। অনেকদিন পরে ঢাকার ফ্লাইওভারে ওফ, তারপর দিনের বেলা ওফ, ব্যাপারটা এনজয়েবল। লুকিং গ্লাসে শুধু আমি সিএনজি দেখি ভাই, আর কিছু দেখি না। প্রচুর পরিমাণে সিএনজি রাস্তা চলতেছে, চিন্তা করছেন সিরিয়ালে দেখছেন সব সিএনজি, আর আমার এই পাশের লেনেও সিরিয়ালে সব সিএনজি। আর মানুষজন হয়তো ঘুরতে ঘুরতে বেরোয়েছে, বেশিরভাগ সিএনজিতে তো চলাফেরা করে। যাদের ব্যক্তিগত ভেহিকেল নাই, যাদের বাইক নাই, বাইক নিয়ে বের হয় না, সিএনজিতে বের হয় ফ্যামিলি নিয়ে। যাদের কারই নাই, কার নাই, তারা সিএনজি নিয়ে বের হয় ফ্যামিলি নিয়ে। আর বিশেষ করে এই জায়গাটা সন্ধ্যা হলে বেশি ভালো লাগে, মানে রাতের বেলায় বেশি ভালো লাগে। রাতের বেলায় বেশি ভালো লাগার কারণ হচ্ছে লাইটগুলো, প্রত্যেকটা গাড়ির টেল লাইটগুলো জ্বলে থাকে, দুপুর থেকে দেখতে খুব জোস লাগে। হয়তো বা ব্যাক করার সময় জিনিসটা আমি পাবো। একটা জিনিস দেখে খুব আফসোস হচ্ছে, সেটা হচ্ছে এক্সপ্রেসওয়ে। ঢাকা সিটির মধ্যে ভাই এত সুন্দর একটা এক্সপ্রেসওয়ে আছে, কিন্তু এক্সপ্রেসওয়েতে উঠতে পারতেছি, এর থেকে বড় কষ্টকর আর কি হইতে পারে। একদিনের জন্য খুলছিল, ওই দিন আমি মিস করছি, ওই দিন আমার আসা দরকার ছিল। মানবতা দেখে আমি ওই দিন আসি না, চিন্তা করলাম যেহেতু আজকে খুলছে যাইয়া ভিড়ভাড়টা করার মতো দরকার, ভিড়ভাড়টা করলে দেখা যায় আবার পরে বন্ধ করে দিব। কিন্তু তখন খুলছিল একদিনের জন্য জাস্ট। এক্সপ্রেসওয়েটা বাইকারদের জন্য উন্মুক্ত করা উচিত। আমাদের টাকা, এক্সপ্রেসওয়েতে আমারও টাকা আছে, প্রত্যেকটা বাইকারের টাকা আছে, ভ্যাট ট্যাক্স দিয়েই তো এগুলো তৈরি করা, ভ্যাট ট্যাক্স আমাদের অবশ্যই আছে এগুলো, কিন্তু আমরা উঠতে পারতেছি না, মানে উঠতে দিতেছে না আমাদেরকে। সে হচ্ছে কোথায় কোথায় 300 ফিটে বাংলাদেশের দ্বিতীয় এক্সপ্রেসওয়ে। প্রথমটা তো মাওয়া এক্সপ্রেসওয়ে, এটা হচ্ছে দ্বিতীয় এক্সপ্রেসওয়ে। এখানে গতিসীমা 40 এই লেনে, মানে এই লেনে চললে আপনাকে 40-এ চলতে হবে, এই লেনে চললে 60-এর মধ্যে চলতে হবে। সো আমি 40-এর উপরে যেহেতু চলবো সেহেতু আমি এই লেনটা মেনটেন করি। একটু ক্যামেরাটা খুলে হাতে নিয়ে ভিডিও করবো, যেহেতু এখানে ক্যামেরা লাগানোর কেস আমার নাই। আজকে তো প্রচুর গাড়ি এদিকে, মানে ঢাকা সিটির যত মানুষ আছে এগুলা ঘুরতে ঘুরতে সব 300 ফিটে এসে পড়ছে। অন্ধকার হয়ে যাচ্ছে 300 ফিটে। একটু ছবি ক্যাপচার করলাম, ছবিগুলো অবশ্যই আমার ফেসবুক পেজে যারা যারা আছেন তারা অবশ্যই পেয়ে যাবেন, আপলোড দেবো পেজ থেকে। যাবো একটু মইজুদ্দিন চত্বরের দিকে, ওইদিকে গিয়ে একটু চা খাবো, দেন আবার ব্যাক করব। আর 300 ফিটটা হচ্ছে মূলত সুন্দর লাগে সন্ধ্যার পরে যখন লাইটগুলো জ্বলবে তখন। সো মইজুদ্দিন চত্বরের দিকে যাই, তারপরে চা খেয়ে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে যাবে। আরেকটা ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে 300 ফিটের ব্যাপারে, আর্মির চেকপোস্ট কিন্তু প্রচুর পরিমাণে বসে। মানে আমি এই পর্যন্ত আসছি, পেছনে একটা চেকপোস্ট ছিল, যাদের হেলমেট ছিল না প্রত্যেকের কিন্তু ওই চেকপোস্টে আটকাইছে এবং আটকায় রাখছে, ছাড়তেছে না, মানে এই পর্যন্ত আর আসতে দিচ্ছে না। আর এইদিকে এই চত্বরে ভাইরাল চত্বর যেটা, এদিকে এত লোকজন কেড়ে ভাই, ওরে বাবা রে বাবা, মিলন মেলা বসে গেছে পুরা। অবস্থা দেখছেন এদিকে, ওরে বাবা রে, টিভি নিউজ সাংবাদিক সব আসছে এই জায়গায়, প্রচুর মানুষ এদিকে, প্রচুর। নট অনলি ঈদ, মানে ঈদ দেখে যে এত মানুষ তা না, ঈদ ছাড়াও এখানে প্রচুর মানুষ হয়। গাড়ির পরিমাণ তো দেখতেই পারতেছেন, এখানে জ্যাম লেগে যেতেছে। সন্ধ্যার পরে মানুষের পরিমাণ এখানে আরও বাড়বো। সো যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে যার সামনে চক্কর থেকে চক্কর খেয়ে দিকে আসে একটা চা খাবো, চা খেয়ে দেন চলে যাবো। 300 ফিটে আসলে আমি অবাক হয়ে যাই আসলে গাড়ির চাপ দেখে। আর যেহেতু ঈদের ছুটি চলতেছে, তো ঢাকা সিটিতে আসার সময় দেখছিলাম পুরা ফাঁকা, ওই ঢাকা সিটির সব মানুষ কিন্তু চলে আসছে 300 ফিটে। মানে ঢাকা সিটিটা আসার সময় যেরকম ফাঁকা আপনারা দেখছেন, ঠিক ওই রকমই কিন্তু গ্যাঞ্জাম, গাড়ির চাপ বেশি 300 ফিটে। একটা সমস্যা আমার হইতেছে 4B গাড়িতে, সেটা হচ্ছে নিচে কাদা ছিটতেছে, সেগুলো আমার পায়ে লাগতেছে। রাস্তা একটু আগে বৃষ্টি হয়েছে, অল্প কিছু বৃষ্টি হয়েছে, জাস্ট 5 মিনিটের মতো। সো ওইগুলো থেকে কাদাটা এখন আমার পায়ের মধ্যে ছিটতেছে, এই ব্যাপারটা খুব খারাপ লাগতেছে আমার কাছে। সব স্পিডিং করতেছে বাবা রে বাবা, আমি একটাই মনে আস্তে ধীরে চালাইতে। 300 ফিটে ছাপড়ি বলবেন করে কি অবস্থা, ভয়াবহ খারাপ এদিকে। যদিও একটু আগে দেখছিলাম সেনাবাহিনীর চেকপোস্ট আছে, তারপরও দেখতেছি অবস্থা ভালো না, উল্টা আসতেছে দেখছেন, এগুলো সব রিস্ক করবে। সো সেনাবাহিনী একটু নজর দেওয়া দরকার এগুলার দিকে। ছাপড়ি বলবানের জন্য আসলে যত সমস্যা, এগুলো আসলে দুর্ঘটনা ঘটায়। 300 ফিটে মাঝে মাঝে কিন্তু অ্যাক্সিডেন্ট দেখেন হইতে,
সো অ্যাক্সিডেন্টগুলো কিন্তু এই পোলাবেনগুলাই করে, আর এই পোলাবেনগুলোর কারণেই কিন্তু সামনে আমাদের রেস্ট্রিক্ট করে দেয় কিছু কিছু রাস্তা জায়গা, বাইকারদের জন্য রেস্ট্রিক্ট করে দেয়। এগুলোর কারণেই আসলে সবাই তো না, এখানে দেখা যাচ্ছে বাইক চালাচ্ছে প্রায় ধরেন 100%-এর মধ্যে 2% পিপল, 2% রাইডার এই কাজটা করে। এই 2%-এর কারণেই কিন্তু রাস্তা অ্যাক্সিডেন্টগুলো হয় এবং বাইকারদের বদনাম হয়, বাইকের জন্য রাস্তা রেস্ট্রিক্ট করা হয় শুধুমাত্র এই 2%-এর কারণে। এগুলার আইনের আওতায় আনা দরকার। সেনাবাহিনী চেকপোস্ট বসছে, আমি দেখছি এই সামনেই চেকপোস্ট। ওরা কি করে রাইড করে আসে এই পর্যন্ত, এখান থেকে আইসা চেকপোস্ট পর্যন্ত আইসা আবার ঘুরে চলে যায়, আবার রাইড করে আসে। এই হচ্ছে অবস্থা। সেনাবাহিনীর যেটা করা দরকার, আমি মনে করি আসলে তাদের কি করা দরকার তারা আমার থেকে ভালো জানে। আমি মনে করি তাদের টহল দেওয়া উচিত রাস্তায়। তারা যদি রাস্তায় টহলের ব্যবস্থা করে তাহলে দুর্ঘটনা তো থাকবে না। এখানে চেক করা হচ্ছে বাইক, ভালো উদ্যোগ। বাইক চেক করা অ্যাকচুয়ালি দরকার। বাইক চেক করলে দুর্ঘটনার পরিমাণটা অনেক কমবে, অনেক কমবে, অনেক। যেই পরিমাণে বাইক পেপার চেক করতেছে, ঠিক আছে, পুলিশ বসছে এখন, সেনাবাহিনীও আছে সাথে পুলিশও আছে, এই ব্যাপারটা ঠিক আছে। যাওয়ার সময় দেখছিলাম চেকপোস্ট, আসার সময় দেখলাম, যাওয়ার সময় ঠিক ওই পাশে দেখছিলাম চেকপোস্ট, বাট ওনার এইখানে বসছে। পেছনে একটু আগে দেখলাম যে ছাপড়ি রাইডার যেগুলো টলার লাগায় রাইড করে, এগুলোর পেছনে দেখলাম। সো অ্যাকচুয়ালি পেপারের থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আমি মনে করি সেটা হচ্ছে এই ছাপড়ি রাইডারদের আটকানো। পেপার যেখান থেকে কী করবেন, তাদের হয়তো পেপারস আছে কিন্তু রাইড করতেছে তারা গতিসীমা মেনটেন করতেছে না, হলার লাগায় রাইড করতেছে, এগুলোর আইনের আওতায় আনা দরকার। বেরোয় যেটা দেখলাম ঢাকা সিটিতে আসার সময় দেখছি কোনো গ্যাঞ্জাম নাই, পুরো ফাঁকা রাস্তা, কোনো সিগন্যাল নাই, কিছু নাই, ট্রাফিক পুলিশ আছে বাট সিগন্যাল নাই কোনো। 300 ফিটে আসার পরে যেটা দেখলাম প্রচুর পরিমাণে গাড়ি, প্রচুর পরিমাণে গাড়ির চাপ, প্রচুর পরিমাণে বাইকার, প্রচুর পরিমাণে ছাপড়ি রাইডার। সো এগুলোরে একটু আইনের আওতায় আনা দরকার। আর আমরা যারা বাইকার আছি তাদেরকেও একটু নিয়ম নীতি মেনে তারপরে রাইড করা দরকার। অ্যাকচুয়ালি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এটা আসলে মাথায় থাকে না যখন ছাপড়ি বলবেন বাইক রাইড করে। অ্যাকচুয়ালি তাদের একটা গ্রুপ আছে, তারা এই কাজগুলো করে। অনেক ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলও আমি দেখছি তারা ভিডিও আপলোড করে। ভাই আমি আসলে কর্তৃপক্ষ যারা আছে, ট্রাফিকে যারা আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে ভাই যেসব পেজ থেকে দেখেন যে আপনারা এইসব ভিডিও আপলোড করা হচ্ছে, তাদেরকে কিন্তু ওই পেজের মাধ্যমে ধরা সম্ভব, তাদের কাছে পৌঁছানো সম্ভব। সো আমার কথা হচ্ছে এইসব পেজের ওনার যারা আছে তাদেরকে পেজের মাধ্যমে ধরে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে ধরে, তাদের চ্যানেল আছে, পেজ আছে, তারা প্রতিনিয়ত যে গতিসীমা মেনটেন করতেছে না, রুলস মেনটেন করতেছে না, রেসিং করতেছে, হলার লাগায় টানতেছে, নিয়ম নীতি ভাঙতেছে, এগুলোর ভিডিও তারা প্রতিনিয়ত আপলোড করতেছে। আর তাদের প্রত্যেকটা ভিডিওতে প্রচুর ভিউ হয় ভাই, প্রচুর ভিউ হয়, এগুলো দিয়ে তারা টাকা ইনকাম করতেছে। এখন আমার কথা হচ্ছে কি ভাই, যারা কর্তৃপক্ষ আছেন, যারা ট্রাফিকে আছেন বাংলাদেশে, তারা যদি চায় তাহলে এটা সম্ভব। আমরা যারা এগুলো আপলোড করতেছে তাদের পেজের ওনাদেরকে গিয়ে ধরবো, এটা সম্ভব। তো ট্রাফিকে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমি রিকোয়েস্ট করে বলতে চাই, তাদেরকে একটু ধরেন, আইনের আওতায় আনেন, বাংলাদেশ থেকে এগুলো তুলে দেন। আমি বাইক রাইড করতেছি 60-70-এ, সমস্যা কি? এই রোডে 80, সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 80, ওই লেন দিয়ে 80-তে রাইড করলেই তো অনেক, আর কি দরকার আছে? বাট এটা মানতে চায় না। ওরে ভাই, সংসদ লাইটিংটা লাগতেছে না, ক্যামেরায় কতটুকু দেখা যেতেছে জানি না।